এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। সোমবার দিন নেক্সট ক্লাস নেব, ওই দিনের ক্লাসে তোমরা এটা পেয়ে যাবে, কি বলে, ভিডিও রেকর্ডিংটা ডেমনস্ট্রেশনে, ঠিক আছে? আর ম্যাম সোমবার কটায় ক্লাস হবে? সোমবার দিন এই টাইমেই রাখবো, কারণ ডেমোটা তো তোমরা দিতে হবে না। সমস্যাটা হচ্ছে 9টা থেকে যদি আমি ক্লাসটা রাখি, যেটা সমস্যা হবে প্রত্যেকের ডেমোটা তো আমাকে দেখতে হবে। আর নেক্সট দিন থেকে সবার বোর্ড রেডি আছে তো এবারে? হ্যাঁ ম্যাম, নেক্সট দিন থেকে হবে। এই কদিন পুজোর জন্য একদম হয়নি আচ্ছা পড়াশোনা। ভালো কথা, সোমবার দিন লক্ষ্মী পুজো আছে, হ্যাঁ, আমি সকালবেলা। ওই জন্যই টাইমটা জিজ্ঞেস করলাম ম্যাম কখন হবে ক্লাসটা। একটু হ্যাঁ লেট করে হলে ভালো হয়, কারণ লক্ষ্মী পুজো তো, পুজো তো করতেই হবে। হ্যাঁ সেটাই হ্যাঁ। তো ভাবছি, তাই অনেকের বাড়িতে। আর যদি একদিন পরে ক্লাস করানো যায় ম্যাম খুব ভালো। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, তারপর বলছি। তারপর হচ্ছে সিএফসি, যেগুলো খুব কমন। সিএফসি হচ্ছে ক্লোরোফ্লুরো। ক্লোরোফ্লোরোকার্বন। হ্যাঁ, ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা, তারপরে হচ্ছে জিডিপি। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেশের জিডিপি, আমরা প্রায় সময় নিউজে এই কথাটা শুনি। কলকাতায় কি কেউ ঠাকুর দেখতে এসেছিলে? না ম্যাম, হয়নি, বাচ্চা ছোট তো, আমাদের এখানেই হয়েছে দেখা। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি। পরেরটা হলো জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি। তারপরে হচ্ছে এইচআইভি। ম্যাম এখন কি শুরু করলেন? হ্যাঁ হ্যাঁ, এইচআইভি যেটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। মৌসুমী খাতা পেয়ে গেছো তো? হ্যাঁ ম্যাম পেয়েছি। বলছিলাম ওই চোখের বালি যে ঐতিহাসিক গুরুত্বটা লিখেছেন ওটা একটু বলে দেবেন হ্যাঁ আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। ডেফিসিয়েন্সি ভাইরাস বলছি, এটা জাস্ট শেষ করে দিয়ে বল। আচ্ছা, তারপরে হচ্ছে ইউএনও। ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস। নেশনস অর্গানাইজেশন, ঠিক আছে। স্পেলিং বুঝতে অসুবিধা হলে বলবে, আমি বলে দেবো। তারপরে হচ্ছে ইউনেস্কো। সরি, ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস, এটা খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই, বিভিন্ন পরীক্ষাতে আসে এটা। ইউনেস্কো এর ফুল ফর্ম, এবং জিজ্ঞাসা করে ইউনিসেফ, ইউনেস্কো, এই দুটো খুব ভালো করে পড়ে যেতে হবে। ইউনেস্কোর হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক, ই ফর এডুকেশনাল, এস ফর সায়েন্টিফিক,
and cultural organization. C for cultural, O for organization. আরেকবার বলবেন। হ্যাঁ, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক and cultural organization. তারপরে হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ হচ্ছে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু করে যেতে হবে। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। আচ্ছা, এবার হচ্ছে পিসিবি। পিসিবি, কেউ আর পাকিস্তান ক্রিকেট বোর্ড করে দিও না, এটা হবে পলিউশন কন্ট্রোল বোর্ড। পিসিবি, পলিউশন কন্ট্রোল বোর্ড। পলিউশন কন্ট্রোল বোর্ড। তারপর হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে WHO। তারপরে হচ্ছে WTO। WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ম্যাম WTO। অর্গানাইজেশন বানানটা একবার বলবেন? হ্যাঁ, OR অর্গা, GANIZAITION, অর্গানাইজেশন। অনেকে জেডও করে, অনেকে এসও করে, অর্গানাইজেশন দুটোই হয়। আচ্ছা, ORGANIZATION ও হয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে UNEP, মোস্ট BBI। UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এইটা লাস্ট আরেকটা বলবো, WWF। WWF হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। ওয়ার্ল্ড
ওয়াইল্ড লাইফ ফান্ড। হয়েছে? এগুলো মোটামুটি মানে ভালো করে দেখে যাবে। অনেক দেখার তোমাদের কোনো দরকার নেই, যেটুকু দরকার সেইটুকু করলেই হবে। প্রথম পরিবেশ সম্মেলন কোথায় হয়েছিল, কবে হয়েছিল? ফার্স্ট, প্রথম পরিবেশ সম্মেলন কবে হয়েছিল, কোথায় হয়েছিল? প্রথম পরিবেশ সম্মেলন হয়েছিল 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে। কেটে কেটে আসছে কথা। হ্যাঁ, বলছি যে প্রথম পরিবেশ সম্মেলন হয়েছিল সুইডেনের রাজধানী স্টকহোমে। স্টকহোম। কত সালে? 1972। ম্যাম এগুলো পিডিএফ দেবেন, মানে রেকর্ডিং দিয়ে দেবো। হ্যাঁ, পিডিএফ বললে তখন দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, না মানে এগুলো কোনো আলাদা কি আর কোনো পিডিএফ দেবেন? হ্যাঁ, এমনিতে আদার্স তো অন্যান্য কিছু দেবই পিডিএফ, যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ বই, গুরুত্বপূর্ণ তোমার কি বলে পেডাগজি রিলেটেড কে কি বলে গেছে, বা স্পেশালি যে যে তত্ত্বগুলো আছে, মানে প্যাভলভের যে তত্ত্ব, এই সমস্ত অনুবর্তন তত্ত্ব, এই আর হ্যাঁ ম্যাম ম্যাম, আমাদের এগুলো যে বিএড এর যে বইগুলো ছিল সেকেন্ড সেমিস্টারে, যে ভাষা শিক্ষণ পদ্ধতি রূপরেখা, ওগুলো পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, একবার দেখে যেতে হবে। বলা তো যায় না কখন কি ধরে নেয়, কারণ তোমরা তো এটা মাথায় রাখতে হবে যে তোমরা তো প্রাইমারির ইন্টারভিউ নয় এটা। হ্যাঁ ম্যাম, তো অনেক কিছু তো মানে তখন তো সে শুধু বিএড এর নামমাত্র পড়েছি, ভালো করে পড়িনি, অনেক কিছু বুঝতেও পারছি না। দিয়ে দেবো আমি নোটটা পুরোটা, বা ম্যাম একবার সিলেবাসটা দিও তোমাদের কি কি ছিল। আচ্ছা ম্যাম ঠিক বলছি আছে। পিডিএফ গুলো দিলে ভালো হয়, তাহলে একটা পিডিএফ জায়গায় লাগবে, থাকলে আমি আজকে রাতে আমাদের একটু দেখে যেতে। দিয়ে দিয়েছি, সবগুলো লাগবে না। আমার যতটুকু বেসিক সেন্স বলছে যেগুলো আসার কথা সেগুলো হলো ওই হ্যাঁ ভাষা হ্যাঁ। শিক্ষণ, আচ্ছা ভাষার আয়ত্তীকরণ, আচ্ছা আর হচ্ছে তোমার অবশ্যই চারটে যে মূল যে দক্ষতা রয়েছে, আগের দিন বলেছিলাম শোনা, বলা, পড়া, লেখা, এই হ্যাঁ জায়গাটা, হ্যাঁ। পাঠ পরিকল্পনা, মূল্যায়ন, আচ্ছা হুম, আচ্ছা। এই জায়গাগুলো ভালো করে এই চারটে দেখতে হবে। আর এমনি ব্যাকরণ শিক্ষা কিভাবে করাতে হয় তোমাদের, যেহেতু বাংলায়, ওই চ্যাপ্টারটা একটু দেখে। ওটা সেই অবরোহী আরোহী পদ্ধতি ম্যাম? আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আর যে সমস্ত যে যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন কি বলে, যেমন আমি বলছি অনুবন্ধ পদ্ধতি, এই পদ্ধতিগুলো ভালো করে দেখেছে। আচ্ছা, অবরোহী আরোহীটা মোটামুটি জানি, কিন্তু ওই আরেকটা কি বললেন ওটা ভুলে গেছি। ধরো বলা হলো যে উম, সন্ধি শেখাচ্ছ, ঠিক আছে, বললো যে সন্ধি শেখাচ্ছ দেব প্লাস আলয়, দেবালয়, ঠিক আছে, তাহলে এখানে কোন পদ্ধতি ব্যবহার করব? এখানে কোন পদ্ধতিটা ব্যবহার করবে? দেব প্লাস আলয় ইকুয়াল টু দেবালয়, সন্ধি বিচ্ছেদ করাচ্ছ ক্লাস।
কি হবে বলো উত্তর? ম্যাম ভুলে গেছি, অনেক বছর আগে বিএড করেছি, কিছু আচ্ছা মনে নেই, দেব এখন প্লাস দেখতে আ, হবে। তাহলে দেব থেকে আমরা পাচ্ছি অ, আর হলো আ, অ যোগ আ হ্যাঁ তাহলে ইজিক্যাল টু আ। তো এবার যখনই এই যে সূত্রটা, যখন উদাহরণটা আগে বলে দেওয়া হবে, যদি দেবালয় আগে বলে দেওয়া দেওয়া হয়, তারপরে যদি সূত্রটাকে আমরা প্রতিষ্ঠা করি, তাহলে সেটা হবে, যদি উদাহরণ আগে হয়, এট ফার্স্ট হচ্ছে উদাহরণ, তারপরে হচ্ছে সূত্র, যদি এইটা বলে দেয় তাহলে সেটা হবে আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি, হ্যাঁ। আর যদি সূত্রটা আগে বলে দেয় তারপরে যদি উদাহরণ দেয়, তাহলে সেটা হবে অবরোধ পদ্ধতি। আচ্ছা ম্যাম। ঠিক আছে, এই চ্যাপ্টারটাই ব্যাকরণ কিভাবে শিখতে হবে, এই চ্যাপ্টারটা আমি দিয়ে দিচ্ছি ক্লাস হয়ে গেলে। মানে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের কি প্রয়োজনীয়তা আছে, যদি প্রশ্নটা করে তাহলে কি বলবে? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, যদি বলে ভাষা শিক্ষার ক্ষেত্রে আছে কিনা, তাহলে অবশ্যই আছে, কিন্তু শুধুমাত্র যদি আমরা যোগাযোগ বা শুধুমাত্র বলার ক্ষেত্রে হয়, বাংলা ভাষা বলার জন্য, তাহলে যদি বলার বলা হয় যে মানে ধরুন একে অপরের সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে না হলেও চলবে, কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে হলে অবশ্যই অবশ্যই ব্যাকরণ প্রয়োজন। প্রয়োজনীয়তা আছে, এই ব্যাকরণ জানার প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, যে যে প্রশ্নগুলো দিয়েছিলাম কেউ উত্তর করে আমাকে দেয়নি। ম্যাম আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম, আমি কিছুই দেখিনি ম্যাম। ম্যাম পুজোর মধ্যে কিছু হয়নি, আমি প্রশ্ন দেখেছি কিন্তু করতে পারিনি। ঠিক আছে, আর এবার বাড়ির আমিও দেখেছি সামনে কিন্তু পুজো করতে ম্যাম, পারিনি। এত লাউড স্পিকারে সারাদিন রাত এই যে মানে বক্স ঠিক বেজেছে, আছে, মানে কান টান পুরো ঝালাপালা, কাল রাত অব্দি হয়েছে আমি ম্যাম, 12টা ম্যাম অব্দি। আমি মনে হচ্ছে অনেক পিছিয়ে গেছি, ধরতেই পারছি না কোথা থেকে কি করব। এবার থেকে সব হবে ম্যাম, কন্টিনিউ, পেন্ডিং এবার পড়ে থেকে গেছে কিছু মিস পড়াগুলো হবে সব। না। না না পড়ো, কিচ্ছু হয়নি ম্যাম এই অব্দি, সেম অবস্থা কিচ্ছু। আমার, ভাবছো যে রেকর্ডিংটা করবো, এই যে এখনো আজকে লাস্ট বিসর্জন আমার এখানে, আমার তারপর ওখানে গতকাল হয়েছে ম্যাম, ওই জন্য কালকের পর থেকে আজকে একটু রিল্যাক্সে আছি, কোনো বক্স বাজছে না, কিন্তু গতকাল রাত অব্দি বক্স বেজেছে, মানে সে লাউড স্পিকারে, এমন অবস্থা, খুব সমস্যা। এরপর থেকে হবে ম্যাম, কন্টিনিউ, হ্যাঁ হ্যাঁ এত ঠিক আছে। অসুবিধা হবে না, ঠিক আছে। ম্যাম বলছিলাম আহ, অক্টোবর মাসে এই 20 তারিখের মধ্যে আপনি কি কি নোটস করাবেন বা এরকম কিছু সেটা একটু আগে পাঠিয়ে দিলে ভালো হয়। আহ, হ্যাঁ আগে তো হ্যাঁ, না আমি বলছি কারণ আমার একটু ব্যক্তিগত সমস্যা হচ্ছে আমি 12 তারিখে হচ্ছে কি যে অক্টোবরের ব্যাঙ্গালোরে যাচ্ছি, মানে আমার হাজবেন্ড একটা অপারেশন হবে, হ্যাঁ। এবার সেহেতু আমি যদি আগে বলে দেন তাহলে আমি সেই বইগুলো গুছিয়ে নিয়ে যাব, নাহলে বেশি বেডিং পত্র গুছিয়ে আর কি হবে। ইন্টারভিউর জন্য দেখো, আমি একটা কথা বলি, তোমরা কাজ করবে যেটা ওই ডেমো ক্লাসের জন্য, এবার একটা কথা বলি, একটা গল্প গল্প আর একটা পদ্য, একটা গল্প আর একটা পদ্য ভালো করে রেডি করো, বই দেওয়া হবে না, বই দেওয়া আচ্ছা হবে না, ঠিক আছে ম্যাম। ডেমনস্ট্রেশনে কোনো বই দেওয়া হবে না, আচ্ছা বই দেবে না, একটাই গল্প একটাই পদ্য ভালো করে রেডি করো, কিভাবে রেডি করবে সেটা তো আমি বলেই দিচ্ছি, সেটাকে তোমরা রেডি করে বারবার প্র্যাকটিস করতে থাকবে, আরো কত বেটার করা যায়, কত বেটার করা যায় এইভাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম, যেগুলো ওদের ক্লাসে পাঠ্য আছে, আমাদের যেমন এসএসসির ক্ষেত্রে সব পড়েছি, তো ক্লাসে তো সবগুলো পাঠ্য নেই, না তো না না সবগুলো নয়, সেরকমই স্টুডেন্টদের একটা, মানে ক্লাসে যেগুলো পাঠ্য আছে তার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে করবো, তাই হ্যাঁ তো? যে হ্যাঁ একদম আচ্ছা একদম তাই, যে কোনো একটা ঠিক আছে, চুজ করে পড়বে, একটা গল্প আর হচ্ছে একটাই পদ্য, ঠিক আছে, এটা রেডি করো, ঠিক আছে। আশা করছি অন্যগুলো করবার কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আমি ঠিক মানে আছে। কথা বলেছি আমার হাজবেন্ডের সাথে, এবং হাজবেন্ডের কলিগ যারা আছে বাংলা ছিল আর কি, তারা বলেছে মানে ওরকম ভাবে বলে দেয় না, যেটা আপনার ভালো লাগবে সেটাই আর কি পড়াতে বলে। যেটাই, হ্যাঁ ওরকম ভাবে বলে দেবে না, তার কারণই হচ্ছে তো অ্যালাউ করবে না বইটা, ওই কারণেই তো বলে দেবে না, ঠিক আছে, কারণ কারোর পক্ষেই সম্ভব না, কোনো পাগলই সম্ভব নয় যে সে 22টা পদ্য গদ্য এই এতগুলো 11 এই ক্লাস 9-এ এতগুলো, ক্লাস 10-এ এতগুলো, এইভাবে তো কেউ করে যেতে পারে না, তাই না? ম্যাম বলছি 11-12 এর কি অ্যান্সার কি দিয়েছে? হ্যাঁ হ্যাঁ আনসার কে দিয়ে দিয়েছি তো 11-12। ওটা দেখা হয়নি, ভালো হয়নি বলে আর দেখাও হয়নি, মেলানোও 20 তারিখ, হয়নি। 20 তারিখ আমি তো দিয়ে দিয়েছিলাম, তোমাদের গ্রুপে দেওয়া আছে।
ও আচ্ছা, আমার খেয়াল করা হয়নি। আমার মনে হয় 37 কটা মতো হয়েছিল। ওই রকমই বোধহয় 38টা মতো। মানে আমি যেভাবে মিলিয়েছিলাম সেই হিসাবে। পরে আর দেখা হয়নি, ভালো হয়নি তো, ওটা তো প্রিপারেশন নেওয়া ছিল না ওই জন্য আচ্ছা, ফাইনাল আনসার কিটা তো এখনো দেয়নি, ওই এটার পরে দেবে, পুজোর পরে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে ফাইনাল অ্যান্সার কি, এমনি ম্যাম মিলিয়েছি 11 যেটা 12 এর জন্য অ্যান্সার তো হয়, বলছিল যে চ্যালেঞ্জিং বেসিক কোশ্চেন অ্যান্সার। হবে দু একটা। খুব যে প্রশ্ন করবে তা না, তবে প্রশ্ন করবে, এটাই হচ্ছে কথা। একটু কিছু তো করবেই ম্যাম, না হলে কি করে হবে? একটা ইন্টারভিউতে 10 মার্কস যেমন সেক্ষেত্রে তো কিছু। আমি বললাম যেটা সেটা করবে, কিন্তু তার মানে এই নয় যে বাদবাকি গুলো থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা হ্যাঁ, করতে পারবে। বোঝাতে ঠিক আছে। পারছো? হ্যাঁ। হ্যাঁ। তাই ওইভাবেই এবারে রেডি করবে, তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে। তো আমি চুজ তবু করে দেব, যেগুলো যেগুলো খুব বেটার ভাবে, মানে যেগুলোর মধ্যে থেকে তোমরা চুজ করতে পারো, ঠিক আছে? সবগুলো খুব কঠিন। এটা বেটার হবে হ্যাঁ, সেটা আমি বলে দেবো, আমি বলে দিচ্ছি। ম্যাম। হ্যাঁ বলো। বলছি খেয়া কবিতাটা বেটার হবে। খেয়া হবে বেটার, খেয়া বেটার। গদ্যের ক্ষেত্রে নব নব সৃষ্টিটা বেটার হবে, মানে একটু ইনফরমেটিভ কিন্তু ছোট। যেমন হারিয়ে যাওয়া কালি কলম বেটার হবে, বর্ষা বেটার হবে, ঠিক আছে? বা আচ্ছা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ওই ভারতবাসীর আহার বেটার হবে। এগুলো পড়ানো ছোট, অথচ একটু ইনফরমেটিভ, এগুলো পড়াতে পারবে আর কি। যদি সেটা গল্পের মতো হয়, মানে শুধু যেমন আমি বলছি, যেমন ওই কোন চন্দ্রনাথের যে এগুলো, এগুলো তো যেমন প্লেন একটা জ্ঞান গল্প। চক্ষু ওটা গল্প। তার থেকে প্রবন্ধ স্টাইলে আবার কখনোই আমি বলবো না ওই মানুষের ধর্মটা পড়াতে যাবে, ওটা কিন্তু পড়াতে যাবে না গুণাক্ষরে। মানুষের ধর্ম একদম নয়। লোকমাতা রানী রাসমণি একদম নয়। সালে সালে একটা জীর্ণ করে দেবে। হ্যাঁ ম্যাম, একদম খুব অসুবিধা, অত সাল মনে রাখা সম্ভবই নয়। হারিয়ে যাওয়া আর ম্যাম, কালি কলম, ভারতবাসীর আহার, এগুলো দেখবে। নব নব সৃষ্টি, হিমালয় দর্শন, এগুলো তৈরি করো গদ্যের মধ্যে, যেটা তোমাদের ভালো লাগে। ঠিক আছে ম্যাম। এবার এসএসসি তে কতগুলো করে সাল দিয়েছে দেখলে, 9 10-এ 4টে, 11 12-এ 5টা, মানে হ্যাঁ, ভাবাই যায় না। এটা তো আমি শাল তো বলেইছিলাম বারবার করে। হ্যাঁ সেটাই, মানে এর আগের এসএসসি গুলোতে এত সাল তো দেয়নি, 16তে দিয়েছিল দুটো। আর ম্যাম বঙ্গানুবাদ টাচই করলো না। আমি তো ভেবেছিলাম হয়তো 9 10-এ নেই, 11 12-এ হয়তো বঙ্গানুবাদ একটা দেবে। হুম। মানে বঙ্গানুবাদ তো কোনো টাচের মধ্যেই নেই দেখলাম। না, আসলে বঙ্গানুবাদটা দিলে কি হয়, ওখানে যেহেতু 4টে করে অপশন আছে, হ্যাঁ, ও যে সবাই পারবে। সহজ হয়ে সেই, যায়। এজন্য একটা হ্যাঁ প্রশ্ন নষ্ট। এটা যদি প্লেন বঙ্গানুবাদ হতো, এটা যদি ডাব্লিউবিসিএস এর মতো হতো, তাহলে দিয়ে দিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়ান লাইনার, যেটা আগে ছিল। আচ্ছা, যদি বলে যে ইন্টারভিউ দিতে এসেছো তোমরা, এই ইন্টারভিউ শব্দটার প্রতিশব্দ কি? ম্যাম সাক্ষাৎকার। সাক্ষাৎকার, এক্সাক্ট। ইন্টারভিউ শব্দটার প্রতিশব্দ হচ্ছে সাক্ষাৎকার। ইন্টারভিউ বোর্ডে গেলে কোন 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা মাথায় রাখতে হবে? মানে কোন 3টে বিষয় একজন যিনি নিচ্ছেন ইন্টারভিউ তিনি লক্ষ্য করবেন? ম্যাম, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি বা উপস্থাপনা। হ্যাঁ, একদমই তাই। ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, আর একটা হচ্ছে উপস্থাপনা। তার কথার উচ্চারণ ঠিক আছে কিনা, এইগুলো হচ্ছে স্পষ্ট উচ্চারণ ঠিক বলছে কিনা, এই জায়গাগুলো, এবং তার আত্মবিশ্বাস, তার আর ম্যাম বারবার আই আই কন্ট্যাক্টটাও তো মানে খুব জরুরি। আই কন্ট্যাক্ট, একদম চোখে চোখ রেখে কথা বলতে হ্যাঁ। হবে। আজকের মতো এখন, আগে তো কখনো কোনো কারোর, মানে আমি সেরকম ভাবে দেখিনি যে ইন্টারভিউ কন্ডাক্ট হচ্ছে, একমাত্র বিসিএস ছাড়া কয়েক বছর, ঠিক আছে? এখনই এগুলো হয়। সে যাই হোক, প্রত্যেকেই করে, কিন্তু মেন আমি যেটা সহমত এই জায়গাটাতে, অবশ্যই চোখে চোখ রেখে কথা বলা, একটা নম্রতা থাকবে। আর কিছু কিছু বিষয় যেগুলো বলবো, যেমন টেবিল টাচ করবে না, তোমার কি বলে, যে
কাগজপত্র নিয়ে যাবে সাথে করে, কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা লিস্টটা বলে দেবো। সেগুলো নিজের কোলের ওপরেই রাখবে এবং যতক্ষণ না ওরা বলছে বসতে, গিয়েই তাড়াতাড়ি করে, সাধারণত কি হয় ওরা ওই চেয়ারটা কিন্তু ঢুকিয়েই রাখে, ঠিক আছে? এটার কারণটা হলো যখন চেয়ারটা বের করছে সে তার মানে সেই সম্ভ্রমটা দেখাচ্ছে কিনা। অনেকে আছে না যে হুট করে বের করে নিল, শব্দ হলো খুব জোরে, বা যখন বসতে যাচ্ছে তখন শব্দ হচ্ছে, তো এই জায়গাগুলো এটা কিন্তু নিজেরা চেয়ারের টেবিলের সঙ্গে চেয়ারটাকে আটকে দেবে ঘরে, এগুলো প্র্যাকটিস করবে। যদি তোমাকে বলে যে খুলে বসতে, তাহলে তুমি কিভাবে বসবে, ঠিক আছে? দেখবে যে শব্দ হচ্ছে কিনা, আস্তে আস্তে ধীরে ধীরে বসবে, কোলের উপরে রাখবে। যে কি বলে ফাইলটা নিয়ে যাচ্ছ, ফাইলটা অবশ্যই কভার ফাইল হলেই সব থেকে ভালো হয়। এই জায়গাগুলো। আর ড্রেস তো বলে দিয়েছি কি ধরনের ড্রেস, ওই ড্রেসটা রেডি করে রাখবে। সাথে অবশ্যই নিজের অ্যাডমিট কার্ড সাথে নিতে হবে, মাধ্যমিক পরীক্ষার যাবতীয় অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, যেগুলো সার্টিফিকেট, ঠিক আছে? কারোর যদি কোনো রকম কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে তাহলে তার যাবতীয় ডিটেলস যা কিছু নিজেদের কাছে রয়েছে সেগুলো, কোনো কম্পিউটার কোর্স এইগুলো হলে তার যে সার্টিফিকেট এইগুলো, এগুলো করে এবং কপি এগুলো সাথে রাখতে হবে। বিএড এর মার্কশিট এগুলো। আর সাথে অবশ্যই যারা চাকরি করছে তারা তো কাগজপত্র রাখবে চাকরির ক্ষেত্রে তাদের, আর যাদের নেই তাদের কথা আলাদা, তাদের কিছু রাখতে হবে না। আর প্রত্যেকটার আসল কপি, অরিজিনাল কপি এবং ফটোকপি অর্থাৎ জেরক্স কপি এগুলো কিন্তু সাথে রাখতে হবে। ম্যাম, হ্যাঁ বল। যদি কম্পিউটারের যদি কোনো কোর্স দেখাই তো ওটার সম্বন্ধে কোশ্চেন করতে পারে? হ্যাঁ, কম্পিউটারে যদি কোনো মানে আপনি বলছেন না যে যদি এক্সট্রা কোনো ইয়ে থাকে, ডিগ্রি থাকে, মানে আমি এক্সট্রা যদি কম্পিউটারে, কারিকুলার অ্যাক্টিভিটি হ্যাঁ যদি কেউ করে হ্যাঁ, থাকে। কম্পিউটার কোর্স আর একটা ওই টেলারিং এর কোর্স আমি করা আছে, এবার ওটা সম্বন্ধে কি কোশ্চেন করতে পারে? না, কম্পিউটার কোর্স অনেক সময় জিজ্ঞাসা করলেও করতে পারে, দুম করে দেখিও না, সাথে নিয়ে যাবে, ঠিক আছে? ওটাই বলছি, মানে যদি আমার তো ফাইলগুলো প্রথমে যদি অ্যাট ফার্স্ট চেয়ে নেয়, ফাইলগুলো প্রথমে যদি চেয়ে নেয় তাহলে ফাইলে তো সবই তো ওরা দেখতে পাবে যে এগুলো আছে। হ্যাঁ, প্রথমটা যদি চেয়ে নেয় তাহলে দেখতে পাবে। হ্যাঁ, আর যদি ওরা মানে জিজ্ঞাসা করে একটু সহজবোধ্য কিছু নিয়ে যাবে, যদি কোনো কিছু কম্পিউটার থেকে আবার প্রশ্ন জিজ্ঞাসা করে দিতে পারে, এটাই হচ্ছে মুশকিল এটাই তো আমি বলছি ম্যাম, যদি জিজ্ঞাসা করে তো কম্পিউটার তো কবেই শিখেছি, সব ভুলে গেছি। না, কম্পিউটার দেখানোর দরকার নেই, এত কঠিন কিছু করার দরকার নেই। যদি ধরো এমনি বলছি আবৃত্তি ফাবৃত্তি যদি এসব কিছু জানা থাকতো, ম্যাম বলছি আবৃত্তির, ম্যাম ম্যাম টেলারিং এর আবৃত্তির একটা, কোর্সটা দিয়ে দেবে, দেখতে পারো। আমার আছে টেলারিং এর কোর্স আছে, আবৃত্তির একটা সার্টিফিকেট আছে, মানে আবৃত্তি মানে হ্যাঁ, ওটা বড়জোর বলছিলাম হলে তো। ওরকম কিছু প্রশ্ন করবে না, বড়জোর হলে একটা আবৃত্তি বলতে বলতে পারে, এর থেকে বেশি কিছু হ্যাঁ, না। ওটার একটা সার্টিফিকেট আছে আমার কাছে। হ্যাঁ। আমি বলছি আবৃত্তি যদি বলে থাকি তাহলে মানে আমাদের যেমন বয়স আর কি করা উচিত সেরকম, নাকি বাচ্চাদেরটা মানে আমি যদি আমার মেয়েকে শেখাই তাহলে সেটা মেয়েটা কি বলে দেবো, নাকি আমার বয়সে কোনো একটা আবৃত্তি করে দেবো? আমার তো কখনো মনে হয় না, সুকুমার রায়ের কবিতা অবশ্যই বলতে পারো, মানে আহ, বাচ্চাদের কবিতা সুকুমার রায়ের বলবে তাহলে কোনো অসুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর সুকুমার ম্যাম রায়ের কবিতা সবসময় ওই দুটো ইনার মিনিং থাকে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যালো, বলো, বলো বলো। বলছি ওই যে অঙ্ক দৌড় হয় না, ম্যাথ রেস অঙ্ক দৌড়, তো ওটা তো মানে ওই 9 10 বা 7 8 এ যখন পড়াশোনা করতাম তো তখন তো মানে দিতাম, তো ওগুলোরও সার্টিফিকেট আছে। তারপর বিজ্ঞান মঞ্চ যে পরীক্ষা হতো আমাদের স্কুলে, ওগুলোর সার্টিফিকেট আছে। ওগুলো কি দেওয়া যাবে? ওটা তো সাথে স্পোর্টস এর মধ্যে পড়ে যাচ্ছে, অঙ্ক দৌড় যেটা হ্যাঁ, বলছো, ঠিক আছে? ওটার খুব একটা হবে না। যদি স্পোর্টস লেভেলে কোনো আহ, আরো হায়ার লেভেলে কোনো অ্যাথলেটিক্স বা এরকম জাতীয় কিছু থাকে সেগুলো গ্র্যান্টেড হতে পারে, আদারওয়াইজ ওটা গ্র্যান্টেড হবে না খুব আচ্ছা। একটা। আর বিজ্ঞান বিজ্ঞান মঞ্চটা? বিজ্ঞান মঞ্চটা হতে পারে, কিন্তু সাবধান, বিজ্ঞান মঞ্চ থেকে আবার প্রশ্ন করে দিলে মুশকিল। আরে বাবারে, তাহলে দরকার নেই। কোথায় আবার জটিল কোনো কেমিস্টের কিছু একটা ধরে ফেললো তাহলেই গেল। না না, বিজ্ঞান মঞ্চ তো মানে আমাদের তখন তো হতো স্কুলে পরীক্ষা,
তো দিতাম। টপিক কি ছিল বিজ্ঞান মঞ্চতে? বিজ্ঞান মঞ্চে ওই তো অন্ধকার কুসংস্কার ওগুলো ছিল, তারপরে ওই যে কত বিশ্ব পরিবেশ দিবস কত সালে হয়েছিল এরকম ধরনের হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ, ওইগুলো ওরকমই ধরবে, ওই পরিবেশ রিলেটেড কোয়েশ্চেন ধরবে ওগুলো থেকে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ওই পরিবেশ রিলেটেডই ছিল বিজ্ঞান মঞ্চ। আচ্ছা আচ্ছা। জলদূষণ কিভাবে হয়, পরিবেশ হ্যাঁ দূষণ কি হ্যাঁ, থেকে হয় এরকম। না এগুলো ঠিক আছে, এগুলো তোমাদের কমন বিষয়, এগুলো ধরবে। তো এগুলো ম্যাম অনেক ছোটতে, তো 7-8 মানে এক্সাম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটাই বলে দেবে যে এটাই পড়েছি ক্লাস 7 8, মানে এইভাবেই বলবে। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো কি দেওয়া যেতে পারে? হ্যাঁ আমি দেওয়া যেতে এটাই পারে। যে অঙ্ক দৌড়টা দিও না, এটা দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম, হুম বলছি আমার স্পেশাল পেপার হচ্ছে প্রাক আধুনিক বাংলা সাহিত্য, মানে যেটাকে আমরা মধ্যযুগ বলি। হুম। তো আমি স্পেশাল পেপারের উপর উপর থেকে শুরু করে আমি কোন কোন বিষয়গুলোর উপর একটু বেশি জোর দেবো আর কি, ইন্টারভিউর জন্য যদি একটু বলে দিতেন, মানে কোন কোন দিকটা। মধ্যযুগের তো প্রচুর লং সিলেবাস, তো দেখো সে- মধ্যযুগ মানে কিন্তু টোটালটাই মানে স্পেশাল পেপার। হ্যাঁ তো জানি না তোমাদের বেলা কি ছিল, ইউসুফ জুলেখা ওইগুলো আছে না, ওগুলোও তো ছিল। হ্যাঁ হ্যাঁ, আছে আছে হ্যাঁ আছে। ওগুলো তো ছিল। তা ওগুলো কিন্তু মধ্যযুগ মানে কিন্তু সবই ওখানে পড়ছে, হ্যাঁ ইনক্লুডিং ম্যাম, হচ্ছে তোমার ইসলামী সাহিত্য যে প্রথমের দিকে হ্যাঁ ছিল, ছিল। সেই সবগুলোও কিন্তু পড়ছে। আমি না প্রত্যেকের ওই মধ্যযুগের সাহিত্যটা যেহেতু আগে কমন কমন জায়গাগুলো, কথা সাহিত্য, এই জায়গাগুলো প্রত্যেকের একটা লিস্ট করে দিচ্ছি এই একদিন দুদিনের মধ্যে। ওই কারণেই আচ্ছা চেয়েছি হ্যাঁ মিলিয়ে ম্যাম, এটা দেখবে খুব যে ভালো ওগুলোর হবে। মধ্যে ম্যাম কোনটা। নাট্য সাহিত্যটাও দিয়ে দেবেন। নাট্য সাহিত্য দিয়ে দেবো। ম্যাম আসলে ওটা একবার একটু চোখ বুলিয়ে নিলে ঝালাইটাও হয়ে গেল, খুব সুবিধা হ্যাঁ হতো। কারণ কোথা তাহলে থেকে কোন অব্দি পড়বো এটা খুব চাপ হয়ে যাচ্ছে, মানে কি দেখবো কি দেখবো না, তাহলে এবার এটা ওইখান খুব থেকে সমস্যা দেখবে যে হচ্ছে। যেগুলো যেগুলো নেই সেগুলো আমাকে বলবে, নোট দিয়ে দেবো, ঠিক আছে? বা আচ্ছা, একবার করে ঠিক পড়বে, আছে। বা তোমরা ঠিক বলবে ওই আছে। জায়গা থেকে যে ম্যাম এই জায়গাটা আরেকবার বলে হ্যাঁ দিন ম্যাম, ভালো। পড়াতে হবে না, আপনি পিডিএফ দিয়ে দেবেন, যদি কোনো প্রবলেম হয় তখন বলবো ম্যাম এটা বুঝতে পারছি না, এটা একটু বুঝিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে। সেটাই আমি বলছি, সেটাই। ঠিক আছে। আর ভগবান। ম্যাম আমাদের যেটা থিসিস পেপার ছিল মাস্টার্সে, তো ওটা যার যে যে টপিক গুলো নিয়ে করেছে, আমি যেমন করেছিলাম রবীন্দ্রনাথের 5টি রূপক সাংকেতিক নাটক নিয়ে, তো ওই পাঁচটাই কি ভালো করে দেখবো নাকি আরো অন্য অন্য নাটকও দেখতে হবে? আরেকবার বলো, ওই যেগুলো টেক্সটে ছিল তাই তো, হ্যাঁ, যেটা সিলেবাস। আমার থিসিস, হ্যাঁ আমার মাস্টার্সে যেটা থিসিস পেপার ছিল, মানে হ্যাঁ যেটা হ্যাঁ নিয়ে আমি লিখেছি আর কি, তো হ্যাঁ ওটা আমার রবীন্দ্রনাথের 5টি রূপক সাংকেতিক নাটকের উপরে করা আমার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমি বলতে চাইছি যে যে 5টি রূপক সাংকেতিক নাটক নিয়ে আমি করেছি, শুধু কি সেই 5টাই একটু ভালো করে দেখবো নাকি অন্য রূপক সাংকেতিক থেকেও কোনরা প্রশ্ন করতে পারে সেগুলো আমার না, দেখতে অন্য হবে? রূপক সাংকেতিক থেকে যদি প্রশ্ন করে তার সালটাই সাধারণত জিজ্ঞেস করবে, আচ্ছা, আর বড় যে চরিত্রটা, ঠিক আছে? এর হ্যাঁ থেকে হ্যাঁ, জিজ্ঞেস করবে না, তোমার টেক্সটটা থেকে ডিটেলসে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, জিজ্ঞাসা ঠিক করলেও আছে। সেমই জিজ্ঞাসা করবে, ওই সাল চরিত্র এগুলোই জিজ্ঞেস করবে, একটু ঘটনাটা জিজ্ঞাসা করতে পারে সংক্ষেপে। হ্যাঁ হ্যাঁ বা ধরো নাটকের ক্ষেত্রে যেমন কোন নাটকের কটা অঙ্ক রয়েছে সেটা হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারে, চরিত্র আচ্ছা, মোট কটা রয়েছে সেটা জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে কমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ওরা ব্যাপারটাকে একটু ইজি করবার জন্য। সেটা হচ্ছে যেমন কে কত সালে গ্র্যাজুয়েশন পাশ করেছে, কত সালে কি বলে মাধ্যমিক পাশ করেছে, মানে এটা যেন চিন্তা ভাবনার জায়গায় না থাকে, ঠিক আছে? মানে প্রত্যেকে আমি মাধ্যমিক পাশ করেছি এত সালে, আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এত সালে, এইভাবে গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং বিএড, এইভাবে সালগুলোকে আবার অনেককে বলে যে কনসিকুয়েন্টলি বলতে, ওদের কাছে তো আছে, ওরা মিলিয়ে নেয় মানে পর পর বলতে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নগুলো আমি দিয়ে দেবো সব গ্রুপে। আচ্ছা, বর্তমানে কি করছো তুমি? আচ্ছা, কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে পছন্দ করো, কেন পছন্দ করো, কি কারণে পছন্দ করো, সেই ব্যক্তি সম্পর্কে একটুখানি জেনে যেতে হবে, ঠিক আছে, যদি পছন্দ করো। একটা জিনিস, এই যে বললেন না যে সম্পর্কে বলতে, আমার মনে হয় আপনি একটু সবাইকেই ধরবেন যে নিজের সম্পর্কে বলতে, তাহলে কি ওরা মানে আমাদের সুবিধা হয় আর কি, বলতে তাহলে আর পরে আর বাঁধবে না। হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো আছে, ওই ম্যাম, জন্য আমাকে আমি দুটো করেই বলে দিচ্ছি যে বাংলা এবং ইংরাজি তোমাদের গ্রুপে এগুলো লিখে লিখে দেবো, সেগুলো পড়ে আমাকে মুখস্থ করে তারপরে বলবে। আমার মুখস্থ করা মানে আচ্ছা, ঝরঝরে না, আমি একটু। ইংরেজিটা কি দরকার খুব? হ্যাঁ ইংরেজিটা কি বলাটা কি খুব দরকার? হ্যাঁ, কারণ প্রশ্ন যদি ইংরাজিতে হয়, আমি বারবার বলছি, উত্তর কিন্তু ইংরাজিতেই দিতে হবে। বাংলায় দিলে কিন্তু সেক্ষেত্রে তুমি যদি যখনই তুমি বলবে
যে আমি কি একটু আমি বাংলা তোমাকে না বলবে না, কারণ না বলার রাইটস নেই ওদের, ঠিক আছে? যেহেতু ভাষা শিক্ষা মানে ভাষার ক্ষেত্রে আমাদের সংবিধানে সবকটা ভাষাই স্বীকৃত, কিন্তু এটা ম্যানার্স এর মধ্যে পড়ে না যে যখন আমি ইংরেজিতে প্রশ্ন করছি বাংলায় উত্তর দেবে, এটা এক্সপেক্ট করে না। তাই জন্য উত্তর কিন্তু ইংরেজিতেই হওয়াটা উচিত। কারণ দেখা যায় যদি ধরো 5 জন একসাথে পরীক্ষা দিতে গেছে, দেখা গেল যে 4 জন ইংরেজিতে বলে দিয়েছে, তুমি বলনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার নম্বরটা কমে যাবে, ঠিক আছে? এটা অঢেল টাইম আছে এখনো, ওই সামান্য 3-4টে লাইনের জন্য শিখে নেওয়া যায় তোমার নিজের নাম, বাবার নাম, কোথায় থাকো, কোন স্কুলে পড়াশোনা করেছো, এখনো পর্যন্ত কি কি কোয়ালিফিকেশন রয়েছে, এবং বর্তমানে কি করো, ব্যাস এইগুলো। ম্যাম বলছি, ইন্টারভিউতে যেমন একটা প্রশ্ন করেন যে আপনার নিজের সম্পর্কে বলুন, হ্যাঁ, এবার আমার introduce নিজের yourself। সম্পর্কে যখন এই প্রশ্নটা ফার্স্টেই করা হয়, তো সেক্ষেত্রে আমার ঠিক কি কি বলা উচিত? নাম বলা উচিত, আচ্ছা কোথায় থাকি সেটা বলা উচিত, কোথা থেকে এসেছি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তারপরে আমার শিক্ষাগত যোগ্যতাগুলো বলা উচিত। ম্যাম শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক থেকে স্টার্ট করব নাকি? না না, মাধ্যমিক থেকে স্টার্ট করো, আচ্ছা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর পর, ঠিক আছে? হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ, ঠিক বর্তমানে আছে। যদি কারোর কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে বা সেটা নিয়ে যদি কেউ কোনো কাজ করে থাকে তবেই বলবে, আদারওয়াইজ বলার দরকার নেই। তার থেকে বরং বর্তমানে কোন পেশার সঙ্গে যুক্ত যদি কোনো কাজ করে থাকো, এই যে আমি কিচ্ছু করি না বর্তমানে, এই জায়গাটা কখনো বলো না, তাহলে সেটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি। হ্যাঁ ম্যাম, সেটাই আমি জানতে চাইছি। আমরা যেহেতু আমরা ইংলিশে বলছি যে আমরা হাউস ওয়াইফ, হুম, কিছু করছি না, কিন্তু বাংলার ক্ষেত্রে আমি কোন ভাষাটা ইউজ করবো হাউস গৃহবধূ। ওয়াইফের ক্ষেত্রে? হ্যাঁ, গৃহবধূ। আচ্ছা, ঠিক আছে। কারণ হাউস ওয়াইফে তো অনেকগুলো বাংলা মিনিং হয়, তো হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কোন শব্দটা বেশি ভালো, মানে যেটা খুব শোভনীয় মনে হবে? হ্যাঁ। তো ম্যাম এইগুলোই তাই তো, মানে নাম, কোথা থেকে এসছি, আমার শিক্ষাগত যোগ্যতা, এটাই। আর একটা আচ্ছা। জিনিস, আমি আজকে একটা কোয়েশ্চেন দেখলাম, মৌ লিখেছে যেটা আমার কোনো অভিজ্ঞতা নেই। এটা কখনো বলবে না যে আমার কোনো অভিজ্ঞতা নেই, তুমি সামান্য যদি বাড়িতে যাদেরকে পড়াও তাদের কথাই উল্লেখ করো, নিশ্চয়ই কখনো না কখনো পড়িয়েছো বা এখনো পর্যন্ত পড়াও। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, এই জায়গাগুলো, ঠিক আছে? ম্যাম আসলে না শব্দটা ইউজ না করাই ভালো। না শব্দটা কখনো মানে আমি যা হোক আমি ছোটখাটো কিছু করি সেটাও আমি ইনফর্ম করতে পারি। আমি যদি প্রয়োজনে একটা ছোট্ট ব্যবসাও করি বা যাই করি না কেন, বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু করে, সেটাও যদি করি তো সেটা আমি কি বলবো, অর্থনৈতিকভাবে আমার যেটা স্বাবলম্বী হওয়ার জন্য আমি এই কাজটা করে থাকি, এটা তো অবশ্যই উল্লেখ করা যেতে পারে, এখানে কোনো কারণ ম্যাম, নেই, সেটা অনেক বেটার। ম্যাম বলছি আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি ধরুন শিক্ষকতা পেশাটা আপনার পছন্দ কেন, বা আপনি কেন আসতে চাইছেন শিক্ষাগত পেশাতে? তো সেক্ষেত্রে মানে আমার মানে আমি যেটা ভেবেছি মানে সেটা কোনটা বললে বেটার হবে, যে প্রথম ফার্স্ট অফ অল আমার ভালো লাগা, মানে শিক্ষকতা পেশাটাকে আমার খুব ভালো লাগে। তো আর একটা যেটা আছে যে আহ এই যে অর্থনৈতিক দিকটা, অনেকে যেমন বলেন যেমন অর্থনৈতিক আমি তো একেবারেই অস্বীকার করতে পারি না যে না আমার অর্থনৈতিক মানে আমার টাকাটার প্রয়োজন নেই, যে মাইনেটা আমি পাবো সেটার প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে। অর্থনৈতিক ভাবেও দরকার, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথা। হ্যাঁ এটাও তাই। আরেকটা হচ্ছে, তুমি যদি কাউকে জীবনে অনুপ্রাণিত হয়ে থাকো যে আমি এই ব্যক্তির দ্বারা আচ্ছা অনুপ্রাণিত, যে আমি আমি ছোট থেকে শিক্ষকতা পেশাকে পছন্দ করি, এবং এই দ্বারা বলছি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে শিক্ষকতা পেশাকে আমি পছন্দ করি কোনো ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে, সে তার বাবা মায়ের দ্বারা যদি হয় সেটা পসিবল, যে আমি দেখেছি বা আমি আমার কাকু কাকিমা যাকেই হোক দেখেছি বাড়িতে যদি এরকম কেউ থাকে, এবং এই পেশার দ্বারা অনেক অনেক সাধারণ মানুষদের কাছেও পৌঁছানো যায়, ঠিক আছে? এবং সব সবসময় যে নিজে শিক্ষাদান করা যায় এমনটা নয়, অন্যের থেকেও অনেক কিছু শেখা যায়, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা। এই কারণেই
শিক্ষার ক্ষেত্রে এই শিক্ষণ এবং শিখন এই দুটো বিষয় এসেছে। অবশ্যই শেখানো যায় এবং শেখাও যায় অনেক কিছু। আচ্ছা। ম্যাম আরো একটা কথা, ওই বিএড করার সময় যেটা ছেলেদেরকে ছেলেদের ক্লাস নেওয়ার সময় যে টিচিং টাইম পড়ে আমাদের, হুম। তখনও আমার মানে খুব ভালো লেগেছিল তখন ছেলেদের থেকে যে ভালোবাসাটা পাওয়া, তো তখনও শিক্ষক অবশ্যই হওয়া অবশ্যই ট্রেনিং পিরিয়ডে যেটা করা একদম। ট্রেনিং পিরিয়ডে, তো হ্যাঁ ওদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছিলাম, তো তখন থেকে আরো আমার মনে ইয়ে হয় যে আমি শিক্ষকতা হ্যাঁ করতে চাই। একদমই তাই। তো তুমি সেটা করতে পারো যে আমি প্রথমবার আমি এর আগে যতবার পড়িয়েছি আমি হয়তো সেরকম ক্লাসরুমের যে আবহাওয়াটা থাকে সেটা আমি পাইনি। আমি আমার বাড়িতে পড়িয়েছি এই কথা বলবে। প্রথমবার যখন আমি এই বিএড এর মাধ্যমে যখন আমি আমার ক্লাসরুমে পড়াতে যাই, সেই যে তাদের যে ভালোবাসা সেটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এই জায়গাটা দিতে পারো। কিন্তু যাই বলতে হবে কোনো আওতা আওতা করে নয়, একদম পরিষ্কার বলতে হবে, বারবার বলছি। ম্যাম আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যারা শিক্ষক তারা যে টিউশন পড়াচ্ছেন, এটা আপনার কি আপনার ক্ষেত্রে কি সম্মতিজনক, বা আপনি কি পছন্দ করেন, বা করলে কেন করেন? এক্ষেত্রে আমি যদি ভাবি যে একজন শিক্ষক শিক্ষাদান শিক্ষকের করতেই পারেন, হ্যাঁ হ্যাঁ শিক্ষাদান করতেই পারেন, কিন্তু তিনি প্রাইভেটে গিয়ে যদি, হ্যাঁ প্রাইভেটে গিয়ে নয়, বা তিনি সেখানে যদি বিনামূল্যে যদি কোনো ছাত্র বা ছাত্রীকে যদি বিনামূল্যে শিক্ষা দান করেন স্কুলের বাইরে গিয়েও, সেটা মানে আমি যদি এভাবে বলি, সেটা কি খুব অশোভনীয় কিছু? মানে সে শিক্ষাদান স্কুলের করছেন কিন্তু বাইরে নয়, একটা বিনামূল্যে। হতে পারে যে বিনামূল্যে তিনি পড়াচ্ছেন, হ্যাঁ। আর একটা হচ্ছে আচ্ছা। আমরা প্রত্যেকটা ক্লাসেই লক্ষ্য করি যে কিছু সংখ্যক ছাত্র বা ছাত্রী যারা পিছিয়ে পড়া, হ্যাঁ হ্যাঁ। তাদেরকে হ্যাঁ অতিরিক্ত সময় তাদের জন্য অবশ্যই দেওয়া যেতে পারে, এবং সেটা শিক্ষক হিসাবে সেটাকে না, আমি ওনারা যদি, আচ্ছা ম্যাম ওনারা যদি এভাবে কোশ্চেন করেন যে আপনি যে এই যে যে টিচাররা প্রাইভেট টিউশন পড়ান, মানে প্রাইভেট টিউশন, প্রাইভেটটা যদি উল্লেখ করে বলেন, হুম, তো সেক্ষেত্রে আহ সেটাকে আপনার মানে আপনি কি সেটাকে মান্যতা দিচ্ছেন, বা দিলে কেন দিচ্ছেন, এই ধরনের প্রশ্ন যদি করেন, তো সেক্ষেত্রে আমি কিভাবে বলবো, মানে একজন শিক্ষকদের শিক্ষকের প্রাইভেট শিক্ষাদান। টিউশনকে আমি সমর্থন করি না, ফার্স্ট একদম এক আচ্ছা লাইনে। আচ্ছা আচ্ছা। এবার যেই তুমি বলবে আমি করি না, তোমাকে পাল্টা হুম। প্রশ্ন করবেই যে কেন? কেন, হ্যাঁ কেন? তখন হুম। এই জায়গাগুলো আসবে। আচ্ছা, ঠিক আছে। এবারে আমার কথা হলো যে আমি যখন লিখবো গ্রুপে আমাকে তো লিখে লিখে দিতে হবে বা নোট করে করে দিতে হবে। তো তখন যখন এই প্রশ্নগুলো কিন্তু তোমরা আরেকবার ফার্দার আমাকে রিপিট মনে করিয়ে দেবে, যে যদি কোনো নোটের মধ্যে বা গ্রুপের মধ্যে না থাকে, ঠিক আছে, তখন আচ্ছা। আমি সেটা বলে দেবো। আচ্ছা, কারোর বিএড এর বিষয়টা, কারোর বিপিএড এটা যদি কেউ করে থাকে, সাধারণত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে ওরা তিনটে বিষয়কে বেশি মান্যতা দেয়। একটা হচ্ছে আবৃত্তি, আর একটা হচ্ছে গান, আর একটা হচ্ছে নাচ। নাচটাকে দেয়, কম দেয় কিন্তু দেয়, তবু দেয়। আবৃত্তি, গান, নাচ এই তিনটাকে বেশি করে দেয়। এবার অনেকে কি করে, আবৃত্তি জানে কিনা, আবৃত্তি কাকে বলে, আবৃত্তি করলে আর এক মুশকিল হয়, কারোর কাছে শিখেছে কিনা, তাহলে কারোর কাছে কার কাছে শিখেছে, এই জায়গাগুলো ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। পরিবেশ কাকে বলে জিজ্ঞাসা করতে পারে, পরিবেশের মধ্যে উপাদান কি কি রয়েছে সেগুলো জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। দূষণের ব্যাপারটা জিজ্ঞাসা করতে পারে, খুব কমন বিষয়। গ্রিন হাউস গ্যাসের কথাটা জিজ্ঞাসা করতে পারে। এই মূল্যায়নে আজকে আমি বলে দেব মূল্যায়নের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, নোটে দিয়েছি সেগুলো বলছি। তারপরে দূষণের দিক থেকে কোন কোন দিক থেকে ক্ষতি হয়, কোন জায়গায় রিসেন্টলি বেড়াতে গেছে কিনা, কেউ বেড়াতে গিয়ে কি কি দেখেছে, সেই যদি বলে যে পার্টিকুলার কোনো একটা জায়গার নাম বলে, সেই জায়গার কি বিখ্যাত, হয়তো সেখান থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
আর ওই যে রিসার্চ যে টপিক গুলো রয়েছে সেগুলো কিন্তু ওরা জিজ্ঞাসা করে নেবে যে কার কি টপিক রয়েছে এবং তার উপরে কিন্তু বেস করে ওরা কোয়েশ্চেনটা করবে, ঠিক আছে? স্পেশাল পেপারের ক্ষেত্রে হ্যাঁ আরেকবার বলুন। বলছি স্পেশাল পেপারের ক্ষেত্রে রিসার্চ যে পেপারটা রয়েছে তো সেগুলো কিন্তু ওরা জিজ্ঞাসা করে নেবে কার কি পেপার রয়েছে, ঠিক আছে? সেই জায়গা তার উপর বেস করে প্রশ্ন করবে। আর আগেই বলেছি যে যদি বলে যে অন্য কোনো জেলায় চাকরি করতে দেওয়া হয় তাহলে সে যাবে কিনা, আর একটা হলো কেন পার্টিকুলার এই চাকরির পরীক্ষাতেই সে রয়েছে, তার যদি রেজাল্ট ভালো হয় সে কেন অন্য কোনো কি বলে পেশার সঙ্গে যুক্ত হচ্ছে না। আর যদি কি বলে যদি কোনো সে ভবিষ্যতে যদি কোনো বড় চাকরি পায়, সাপোজ সে যদি একজন সিভিল সার্ভেন্ট হিসাবে চাকরি পায় তাহলে কি সে এই চাকরি ছেড়ে দেবে? যেমন কলেজে ম্যাম যদি আজকে চাকরি পায় তাহলে সে কি করবে না করবে না এইটা। ম্যাম এটার অ্যান্সার কি হবে? উত্তর সঠিক বলাই উচিত যে হ্যাঁ করবে, ঠিক আছে? কারণ ওরাও জানে যদি বলো যে তুমি করছো না তার মানে তুমি এক কথায় তোমার ব্যাড ইমপ্রেশনই ক্রিয়েট করছো, তুমি কখনোই স্কুলের জন্য থাকবে না, তাই নয় কি? হ্যাঁ ম্যাম, বেটার হলে সবাই তো বেটারটাতে অবশ্যই যাবে। অবশ্যই যাবে এবং সেটা অর্থনৈতিক দিক থেকেও বটে। এবং আর যদি কেউ কলেজে চাকরি পেয়ে যায় তাহলে সে অবশ্যই যাবে, কারণ সে আরো উচ্চ ক্ষেত্রে বা তার পরিধিটা অনেক, সে আরো বড় কোনো পরিধিতে গিয়ে পড়াতে পারবে, জায়গাটা তো অন্যরকম। যদি বলে সে সিভিল সার্ভেন্ট হিসেবে কেন কাজ করবে সেটা আলাদা কথা, যে তার প্রশাসনিক হিসেবে কাজ করতে ইচ্ছে করছে প্রশাসনিক কোনো দপ্তরে, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি কলেজেই কেন পড়াবে না, যদি এই প্রশ্নটা দেয় সাধারণত এটাই দেবে যে কেন, যদি সে কলেজে ভবিষ্যতে পায় তাহলে কি সে যাবে কলেজে পড়াতে, তাহলে অবশ্যই সে যাবে, তার উত্তর এটাই হওয়া উচিত। এবং কেন যাবে, সে আরো বড় পরিধিতে পড়াতে পারবে এবং অর্থনৈতিক দিকটা তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, এটা উল্লেখ করবে কিন্তু সেটা পরে। কারণ তুমি যদি ওখানে না আমি এখানেই থাকবো পড়াতে চাই, এটা কিন্তু কখনোই, ওরা খুব ভালো করেই জানে তুমি মানে মিথ্যে কথা বলছো। কথা সবসময় জেনুইনলি বলতে হবে, কারণ মিথ্যেটা ওনারা সব থেকে বেশি ধরতে পারেন। হ্যাঁ কারণ এটাই। বেটার, আমরা বেটার পেলে কেউই নিচুতে থাকতে চাই না, সবাই বেটার অপশন ভুলেই চুজ যায়। করতে চাই। একদমই তাই। সেক্ষেত্রে আমরা যদি না বলি ওনাদের মন রাখার জন্য, ওনাদের উপর ওটা ওনারা তো ভালো করেই জানবেন যে না, মিথ্যে বলা হচ্ছে। হুম। সেহেতু যেটাই হোক সত্যি কথা বললেই বেটার। আচ্ছা এগুলো গেল, এবারে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে ওই মূল্যায়নের ব্যাপারটা। আর ম্যাম আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ধরুন আমি কোনো কিছু, আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হলো, তো সেক্ষেত্রে আমার অ্যান্সারটা জানা নেই, সেক্ষেত্রে আমি কি বলবো যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ এই মুহূর্তে আমার উত্তরটা আমার। উত্তরটা জানা নেই এই কথা বলে দেবে, বা মনে পড়ছে না এই মুহূর্তে কথাটা আচ্ছা উত্তরটা উল্লেখ করে দেবে। আচ্ছা, স্যার এই মুহূর্তে আমার উত্তরটা মনে পড়ছে না। হ্যাঁ। আর একটা ম্যাম বলছি যে ধরুন আমাকে জিজ্ঞেস করা হলো যে কোনো একটা প্রশ্ন, সেক্ষেত্রে আমি কি অনলি অ্যান্সারটুকু বলবো নাকি ফুল সেন্টেন্সে অ্যান্সারটা বলবো, কোনটা বেশি ভালো হবে? ফুল সেন্টেন্সে উত্তর দেওয়াটাই সবসময় বেটার। আচ্ছা। অন্তত সেটার সঙ্গে একটা কি বলবো, একটা
প্রযোজ্য রেখে বিষয়টা বললেই সব থেকে ভালো হয়, মানে সেটা যেন টাচটা থাকে, ঠিক আছে, মানে প্রশ্নর যেন টাচটা থাকে। ম্যাম ধরুন আমাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম কি, সেক্ষেত্রে শুধু আমি নামটা বলে দিলাম, সেটা ভালো শোনার। তার থেকে যদি বলি যে স্যার আমার নাম, হ্যাঁ আমার নাম এই, সেটা বেটার হয়। সেটাই বলছিলাম যে ফুল সেন্টেন্সে বলবো অ্যান্সারটা, তাই তো? হ্যাঁ, ইন্টারভিউতে কটা কোয়েশ্চেন করে তাও? সেটা তো বলাটা মুশকিল। ওটা তো কত? খুব চাপের বিষয়। কাকে কটা করবে, অনেকে আছে দুই একটা করা হয়, অনেকে আছে আরো বেশি, আমি তো ওনাদের উপর শুনেছি ডিপেন্ড এমন করে। অনেককে যে শুধু নাম জিজ্ঞেস করেই ছেড়ে দিয়েছে অনেককে। হতেই পারে, অনেকের ক্ষেত্রে সেটা হয়ে থাকে, কিন্তু সেটা জিজ্ঞাসা করে ছেড়ে দেবে 9-10-এ হবে না, এটা হবে না। এত রেয়ার, মানে এরকম কখনো হয়েছে হ্যাঁ বলে আমার তো মনে হয় ম্যাম, এটা এটা প্রাইমারির ক্ষেত্রে হয়তো হতে পারে, কারণ সেক্ষেত্রে টাকার অনেক ব্যাপার ছিল, হ্যাঁ, তো সেক্ষেত্রে হতে পারে। আর এখানে এসএসসির ক্ষেত্রে আমার মনে হয় না ম্যাম এটা হবে, আগের বার কোনোভাবেই হতে পসিবল না। পারে, তার কারণ হ্যাঁ হলো এবার হবে না, এবার হবে না, আশাটা আর করাই ম্যাম ভুল। যদি খুব ভালো অ্যান্সার দেয় 20-র মধ্যে, তাহলে কত দিতে পারে? 20-র মধ্যে 15-16 দিতে পারে? হ্যাঁ দিতে পারে। ম্যাম ব্যাপারটা হচ্ছে সব প্রশ্নের উত্তর আমি পেরেছি মানে আমি ইন্টারভিউতে বেশি নাম্বার হ্যাঁ পাবো একদমই এমনটা একদমই নয়। একদমই, আমিও তাই সমর্থন করি। এমনটা নয়, ওভারঅলের উপর নাম্বারটা দেয়া হয় তো, হুম, সেক্ষেত্রে অন্য অন্য বিষয়গুলো ওনারা দেখবেন যে তুমি কিভাবে প্রেজেন্ট করছো, তোমার ড্রেস কোড কি, তোমার একদমই তাই। হ্যাঁ তোমার আই কন্টাক্ট কি, এভরিথিং প্লাস কোশ্চেন অ্যান্সারটা অতটা ডিপেন্ড করে না। ম্যাম হাজবেন্ড অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে তো, হুম হুম ও কলকাতা পুলিশের সার্জেন্ট ছিল, স্কুল টিচার হয়েছিল, এখন রেলে আছে, এছাড়া ব্যাংকে হয়েছিল, এমটিএস এ হয়েছিল, তো হুম অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে। এবার ও বলছে দেখো আমার ইন্টারভিউর মানে সূত্রে বিভিন্ন ধরনের পরীক্ষা, তো আমি তার বেসিসে আমি বলছি হুম যে ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারভিউ রুমে ঢুকে ঘাবড়ানো যাবে না। হুম হুম হ্যাঁ, আর তোমাকে যে সবসময় মানে তোমাকে ধরো কোনো পোর্শন মানে তোমার টপিক রিলেটেড প্রশ্ন করলো, তোমার মনে পড়ছে না, তুমি পারলে না, তার মানে এই না তোমাকে নাম্বার দেবে না। হ্যাঁ, তুমি যদি অন্য সব বিষয়গুলো তোমার ঠিক থাকে, হয়তো তার জন্য 1-2 নাম্বার কম দিতে পারে, কিন্তু নাম্বার দেবে। আবার অনেকে আছে সব কোশ্চেনের অ্যান্সার ঝড়ের মতো বলে দিলাম, তার প্রেজেন্টেশন ঠিক ছিল না, সে নাম্বার পাবে না। মানে আমি সব উত্তর সঠিক দিয়েছি মানে আমি বেশি নাম্বার পাবো ইন্টারভিউতে, এই বিষয়টা নয়। মানে এই জিনিসটা আমাকে ও বলে যে ওটা ভেবে লাভ নেই, মানে তুমি সব অ্যান্সার দিয়েছো মানে এই যে তুমি ইন্টারভিউতে ফুল একদম মার্কস পাচ্ছ, একদমই তাই। হ্যাঁ একদমই নয়। তো তোমার ওভারঅল সবকিছু দেখবে, প্রেজেন্টেশন প্রেজেন্টেশন, হ্যাঁ ড্রেস কোড, তোমার এভরিথিং দেখবে, তার উপরে ওরা নাম্বারটা দেয়। হ্যাঁ, মানে সেই জন্য বলছে যে খুব বেশি যে পড়তেই হবে এমনটা নয়, কিন্তু বেসিক জিনিসগুলো জানতে হবে। আর আহ, নিজেকে সবসময় এটা ভাবতে হবে যে না আমি যাদের সঙ্গে কথা বলছি তাদেরকে সম্মান দিয়ে, তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট ঠিক রেখে যেটা সত্যি সেটা বলতে হবে। মানে ঘাবড়ে গেলে তখন ওনারা তো বুঝতে পারেন যে ঘাবড়ে গেছে। আর ম্যাম আমাদের সবারই তো ফার্স্ট টাইম, এর আগে তো কোনো ইন্টারভিউ দেইনি, হ্যাঁ তো ম্যাম, সেক্ষেত্রে এটাই একটা হচ্ছে। নার্ভাসনেস কাজ করছেই, মানে সবাই বলছে ঠিক আছে, কিন্তু একটা এগুলো নার্ভাসনেস কাজ অবশ্যই করছে। ওরা কোঅপারেট করবে, আচ্ছা। ওরা কিন্তু কখনোই তোমাদেরকে ভয় দেখানো বা এরকম কোনো কিছু করা করবে না। দেখবে পরিস্থিতিটা অনেক, যখনই যাবে ইন্টারভিউ দিতে অনেকটাই কিন্তু এমন নয় যে খুব একটা ভয়ের পরিবেশ থাকবে, এবং তুমি যদি বেশি টেনশন করো, স্বাভাবিক, এটা প্রত্যেকে করে, হুম কম হুম বেশি সবারই হয়, এটা আমার ক্ষেত্রেও হয়, তোমাদের ক্ষেত্রেও হবে, সকলের ক্ষেত্রেই হবে, সব সময় হয় এখনো পর্যন্ত। কিন্তু ওরা কিন্তু পরিস্থিতিটাকে অনেক বেশি ইজি করে দেওয়ার চেষ্টা করবে, এমন ভাবে তোমাদের হয়তো পরিবেশটাকে তৈরি করবে, বা প্রথমেই হয়তো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তোমার নাম, কোথায় থাকো, সেই জায়গাগুলো, এই যে কমন বিষয়গুলো আগে জিজ্ঞাসা করার চেষ্টা করবে, সেখান থেকে ধীরে ধীরে হয়তো সাবজেক্টের গভীরতাতে ঢুকবে। এমন নয় যে ফার্স্টেই একেবারে সাবজেক্টের গুরু গম্ভীর প্রশ্নগুলো শুরু করে দেবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ 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 ম্যাম, অনেক ক্ষেত্রে আছে ফ্যামিলিতে কে কে আছে, এটাও অনেক ক্ষেত্রে হুম, অনেকের ক্ষেত্রে জিজ্ঞাসা করেন, মানে ইজি করার জন্য বিষয়টা, ওনাদের সঙ্গে কমিউনিকেশনটা যাতে ইজি হয়। হুম। তো সেই কারণে এবার কার জন্য কি প্রশ্ন ওয়েট করছে আমরা তো কেউ জানি না, তো ফেস করতে হবে ম্যাম, এটা ভেবেই যদি ইন্টারভিউ ডাক পাই, যদি পাই তো ফেস করতে হবে ভেবেই যাব, বাকিটা দেখা যাক কি হয়। একদম। ম্যাম আমার খুব সমস্যা হচ্ছে, আমাদের 51, তো মানে আমি এমন একটা স্টেজে এসে দাঁড়িয়ে আছি, হ্যাঁও হতে পারে নাও হতে পারে, মানে আমার কনফার্মেশন বলে কিছু নেই। না, হ্যাঁ, তো আমার সেই রেজাল্ট। জায়গা থেকে চিন্তা হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখো দিক মূল্যায়ন, সেটা শুধুমাত্র লেখাপড়ার ক্ষেত্রে নয়,
তার চারিত্রিক দিক থেকে, তার সহপাঠ্যক্রমিক দিক থেকে, সব দিক থেকে এটাকেই আমরা সামগ্রিকভাবে মূল্যায়ন বলি। আর এক কথায় মানুষের দিক থেকে যদি আমরা বলি, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনের তার আচরণগত বিভিন্ন পরিবর্তন ঘটতে থাকে, এবং তাদের যে সঠিক যে পরিমাপ যে কিভাবে নির্ণয় করা হবে সেটার নামই হচ্ছে মূল্যায়ন। ঠিক আছে, সঠিক পরিমাপ কোনটা হবে তার নামই হচ্ছে আসলে মূল্যায়ন। তো মূল্যায়ন কাকে বলে সেটা গুরুত্বপূর্ণ। মূল্যায়নের মাধ্যমে শিক্ষার কি উদ্দেশ্য, শিক্ষামূলক যে অভিজ্ঞতা, মূল্যায়নের কৌশলগুলো কেমন হবে সেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়, এগুলো পড়তে হবে। মূল্যায়ন কত প্রকার সেটা গুরুত্বপূর্ণ। কোন ধরনের মূল্যায়নকে তুমি সমর্থন করবে, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, সামগ্রিক মূল্যায়ন। আজকের দিনের দুটো মূল্যায়নই কিন্তু আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, যেটাকে আমরা কি বলবো ইউনিট টেস্ট বলে থাকি। ঠিক আছে, প্রত্যেক মাসে মাসে যে মূল্যায়ন হচ্ছে, একটা বা দুটো বা 2 মাস ছাড়া ছাড়া মূল্যায়ন হচ্ছে। আর সামগ্রিক মূল্যায়ন, সেখানে শুধুমাত্র পাঠ্যসূচি এই বিষয়গুলো, শিক্ষার্থীর বিকাশ হচ্ছে কিনা তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আর সামগ্রিক মূল্যায়ন বলতে শুধুমাত্র তার লেখাপড়া নয়, তার সব দিকের মূল্যায়ন, তার চারিত্রিক মূল্যায়ন, তার আগ্রহ, তার ব্যক্তিত্ব, সব দিকটার মূল্যায়ন। ঠিক আছে, তার সহপাঠ্যক্রমিক কার্যাবলী, এই সবগুলোর দিকের মূল্যায়নটাই কিন্তু হচ্ছে সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি। ম্যাম, বলছি অন্য একটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ বল। ম্যাম বলছি, আমি 2022-এ টেট কোয়ালিফাই করা আছে। আচ্ছা, মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা, এগুলো সাধারণত বিএড এর প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে এখানে যে এখানে আমি করে দিয়েছি যেগুলো, এই যে রচনাধর্মী প্রশ্ন, কোনটা রচনাধর্মী, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, আমি বারবার বলছিলাম যে এই যে দুটো বিষয় মুহূর্তে উঠে আসতে পারে, একটা স্কুল ছুটের পরিমাণ এটা দিনে দিনে বাড়ছে এই জায়গাটা, আর এই যে কি বলে এই যে এমসিকিউ যে প্যাটার্ন। ঠিক আছে, বর্তমানে ইংরাজি মাধ্যম স্কুলগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে, বা আগামী দিনের ইংরাজি মাধ্যম স্কুলগুলো বলবে না, যে বলবে যে আগামী দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার পরিকাঠামোর সঙ্গে বজায় রেখে বর্তমান সিলেবাসে এমসিকিউ কে আনা হচ্ছে। ঠিক আছে, এটাকে তুমি কতটা সমর্থন করো? 1 নম্বর প্রশ্ন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর এই ধরনের কি বলবো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে পড়ানোর জন্য তুমি কি পদ্ধতি ব্যবহার করবে? এই দুটো প্রশ্ন একটু ভাবো, ভেবে আমাকে উত্তর বলো, তারপর আমি বলে দিচ্ছি। স্কুল ছুটের জায়গাটা তো বটেই, আর একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আর আগেই বলছি যে অনেকে ভাবছে যে এটা বোধহয় সেই প্রাইমারির মতো, অনেকগুলো ইন্টারভিউ আমি দেখছিলাম। ঠিক আছে, অনেকটা জায়গায় প্রাইমারির মতো বা পুলিশের মতো কোয়েশ্চেন করে ফেলছে। এটা কিন্তু তা হবে না, এটা কিন্তু 9, 10, 11, 12 এটা মাথায় রাখতে হবে, উচ্চ শিক্ষার স্তর। এবং বর্তমানে অলরেডি 11, 12 তো বটেই এমসিকিউ প্যাটার্ন চলে এসেছে, তো সেই প্যাটার্নে কিভাবে পড়াতে হবে। এবং যারা 11, 12 এর জন্য ডেমনস্ট্রেশন দেবে, তাদের কিন্তু উচিত তাদের ওই কি কি ধরনের প্রশ্ন, সাপোজ একটা কবিতা পড়ালো, তাহলে ওখান থেকে এই একটা কোয়েশ্চেন করলাম বলে ওটাকে এমসিকিউ লেভেলে দেখা। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলোকে একটু নোট ডাউন করা, যে এই ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা একটা হলেই যথেষ্ট, অত তো টাইম পাবে না, একটা হলেই যথেষ্ট। ম্যাম কোন কোন কোশ্চেন করবো সেটা বলবো তো? হ্যাঁ, ওই একটা প্রশ্নই দিয়ে 4টে অপশন, এমসিকিউ মানে তো একটা প্রশ্ন দিয়ে 4টে অপশন দেওয়া। ঠিক আছে, কোনটা হবে দিয়ে মানে তুমি। ওই বাংলাতে যেটা সঠিক শব্দটি নির্বাচন করো। হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে অবশ্যই স্টুডেন্টদের সঙ্গে কোঅপারেট করে আগে মানে পারমিশন নিয়ে নিতে হবে, যে তাদের যে আপনাদেরকে আমি শিক্ষার্থী ভেবে পড়াচ্ছি। ঠিক আছে, এবং তাদেরকে পারমিশন নিয়ে নেওয়া, এবং
তারা যাতে ক্লাসে, এবং তাদেরকে বলা যে দেখো এটার উত্তর কি হবে, এটা জিজ্ঞাসা করা তাদের, ঠিক আছে, তোমরা কি জানো। তো এমন মনে হচ্ছে যেন ওরাই উত্তরটা দিচ্ছে, ঠিক বলেছো, এই যে কথাগুলো মানে সবসময় তাদের সঙ্গে কমিউনিকেশন করা, করে তারপর ডেমনস্ট্রেশন। কার কোনটা সুবিধা অসুবিধা এই জায়গাগুলো, আর বারবার আমি বললাম পরিমাপের জায়গাটা অতটা গুরুত্বপূর্ণ নয়, মূল্যায়নের জায়গাটা ভালো করে দেখবে। আর কি ধরনের প্রশ্ন, যেমন নৈব্যক্তিক প্রশ্ন, যেগুলো টিকা, যেগুলো রচনাধর্মী প্রশ্ন, যে বড় প্রশ্ন আমরা যেটাকে বলে থাকি, অন্তত 200-300 শব্দের মধ্যে লেখা, মানে একটা রচনাধর্মী প্রশ্ন বলতে তুমি কি বোঝো, সেই জায়গাগুলো 200 শব্দের মধ্যে লেখা, এই জায়গাগুলো, ঠিক আছে, একটা প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন অন্তত মাত্র দুটো বাক্য ব্যবহার করা যেতে পারে, আর একটি বাক্যে উত্তর দাও, মাত্র একটি সেন্টেন্সে একটি বাক্যেই উত্তরটা দিতে হবে, ঠিক আছে। আর যে সংক্ষিপ্ত প্রশ্ন অন্তত 50টা শব্দের মধ্যে উত্তর দিতে হবে, নৈব্যক্তিক টিকা যেটা 100 শব্দের মধ্যে উত্তর দেওয়া যায়, এই জায়গা, ঠিক আছে। পাঠ্যপুস্তক থাকাটা কি গুরুত্বপূর্ণ বলে মনে করো? আচ্ছা, শিক্ষা মন্ত্রক কবে তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের? শিক্ষা মন্ত্রক কবে তৈরি হয়েছে? উনিশশো সাল। শিক্ষা মন্ত্রক তৈরি হয়েছে 1945 সাল। বর্তমানে বর্তমানে এডুকেশন মিনিস্টার কি? বর্তমানে এডুকেশন মিনিস্টার কি? ম্যাম রাজ্যের? না, কেন্দ্রীয় সরকার। রাজ্যেরটাও বলে দিচ্ছি, কেন্দ্রীয় সরকারের ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান ইনি দেশের, ঠিক আছে, দেশের শিক্ষামন্ত্রীকে, বর্তমানে দেশের শিক্ষামন্ত্রীকে। আর বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রী হচ্ছে কে? ব্রাত্য বসু। ব্রাত্য বসু। ম্যাম এই মন্ত্রীর দিক থেকে ধরুন শিক্ষামন্ত্রীর এটা তো ধরতেই পারে কমন বিষয়, তো আর কোন কোন, এটা কমন বিষয়, কিন্তু আর কোন কোন মন্ত্রী গুলো ধরতে পারে? প্রধানমন্ত্রী, দেশের ক্ষেত্রে আমি বলছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এখনকার কনটেক্সটে, আবার আগের কনটেক্সটে কয়েকটা পড়ে যেতে হবে, যেমন প্রথম প্রধানমন্ত্রীকে, প্রথম, আচ্ছা হ্যাঁ, প্রধানমন্ত্রীকে, সেগুলো আসছি এক এক করে বলে দেব। তারপরে হচ্ছে বিদেশ মন্ত্রী, ঠিক আছে, আর ডিফেন্স মিনিস্টার এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ যেটা রয়েছে এই মুহূর্তে, এগুলো দেশের ক্ষেত্রেই, রাজনাথ সিং, ঠিক আছে, রাজনাথ সিং হবে ডিফেন্স মিনিস্টার। প্রতিরক্ষা মন্ত্রক যেটাকে বাংলায় বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রী, ঠিক আছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এগুলো কি পরে পিডিএফ দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো PDF, ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ গুলো PDF। ঠিক আছে, তাহলে নেক্সট দিনকে আগে সবার আগে যেটা তৈরি করো সেটা হলো ডেমনস্ট্রেশনটা, এইটুকুই দিই, আর এইগুলো এই কমন বিষয়গুলো নেক্সট দিন। আজকে নেবেন ডেমনস্ট্রেশন? হ্যাঁ বলো। আজকে নেবেন? কালকে না, বলেছি মঙ্গলবার দিনকে নেব।
ম্যাম বলছি টপিক গুলো কি যেটা লাস্ট দিয়েছিলেন ওইগুলোই? না, টপিক গুলো বরং আরো অসুখ, গুরুত্বপূর্ণ কতগুলো দিয়ে আচ্ছা দিচ্ছি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলোর মধ্যে ঠিক যেটা আছে, বেস্ট হবে তোমরা তোমাদের ইচ্ছা মতো করে রাখবে, ঠিক আছে? যেগুলো আচ্ছা যেগুলো ঠিক আমি আছে, বলেছি যে এগুলো হিসেবে রেডি করবে, একদম ফাইনালি আমি দিয়ে দিচ্ছি আজকে রাত্রে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। ঠিক আছে। আর মন্ত্রীর লিস্ট গুলো দিয়ে দেবো, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে যেমন যেটা বললাম দেশের ক্ষেত্রে এইগুলো গুরুত্বপূর্ণ, আর এমন প্রথম প্রধানমন্ত্রী, প্রথম শিক্ষামন্ত্রী, এইগুলো দরকার, ঠিক আছে? শিক্ষাটা এই কারণে যেহেতু তোমাদের চাকরিটা ওটার সঙ্গে রিলেটেড, তাই প্রথম। আর প্রথম প্রধানমন্ত্রীটা দরকার, প্রথম রাষ্ট্রপতিটা দরকার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এই জায়গাগুলো। ম্যাম আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রকল্পগুলো দেখছিলাম, হ্যাঁ, তো প্রকল্পগুলোর মধ্যে ওখানে সবগুলোই কি খুব জরুরি নাকি? ধরুন যেমন স্বাস্থ্য সাথী আছে, সবুজ সাথী আছে, রূপশ্রী আছে, কন্যাশ্রী আছে, মানে এই মেন মেন গুলো, মেন খাদ্য মেন। সাথী আছে, হ্যাঁ, হ্যাঁ এই মানে কি এর মধ্যে তো কিছু দেখলাম যে ওগুলো তো খুব ইম্পর্টেন্ট নয় মনে হয়, তো এই না মেন মেন গুলো শুধু দেখলেই হয়ে যাবে তাই তো? আমি বাকিগুলো অত, গুলো দরকার, মেন মেন গুলোই তো হ্যাঁ করলেই হ্যাঁ হবে, ঠিক আছে? আর না, সেই ঠিক আছে, বলছিলাম যে কন্যাশ্রী আছে, বলছি কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সর্বশিক্ষা অভিযান আর মিড ডে মিল দেখেই হয়ে যাবে তো? হ্যাঁ, এইগুলো করলেই হবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই ম্যাম, কারণ এক্সট্রা অনেক কিছু আছে, তো ওগুলো তো মনে হয় না অতটা ইম্পর্টেন্ট। না না, ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আর এমনি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যেমন আইসিডিএস পড়ে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোষান, সেটাই। POSHAN, পোষান রিসেন্টলি এসছে। আচ্ছা, তারপর হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে? এইটা, হ্যাঁ হ্যাঁ, এইগুলো যা যা ইম্পর্টেন্ট আছে আপনি একটা পিডিএফ এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেবো সবগুলো। এগুলো বাংলা করে দিতে হবে, সাধারণত সেন্ট্রালের গুলো আমার কাছে মানে ইংরাজি দেখছি, ইংরাজিতেই আছে, দাঁড়াও করে দিই। আচ্ছা, এমনি ওয়েস্ট বেঙ্গলের থেকে কন্যাশ্রী, ওই শিক্ষাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, গতিধারা, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সেভ ড্রাইভ সেভ লাইফ, যুবশ্রী, ঐক্যশ্রী, কত প্রকল্প ভগবান, দুয়ারে সরকার, এগুলোই আগে তো করো। আর একটা বার পাড়ায় পাড়ায় সমাধান। কি? হ্যাঁ ম্যাম, পাড়ায় রিসেন্ট যেটা পাড়ায় একটা হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় সমাধান। পাড়ায় পাড়ায় রিসেন্ট সমাগম? হ্যাঁ ম্যাম। সমাধান সমাধান, পাড়ায় পাড়ায় সমাগম, উফ, ভগবান। এটা হয়তো আপনাদের ওদিকটায় হচ্ছে না, তো আমাদের গ্রামের দিকটায় হচ্ছে, ও, মানে আমাদের এখানে এক, কিছুই হয় না, মাঝে মাঝে শুধুমাত্র দুয়ারে সরকার হয়, সেটা খুব রেয়ার কেসে, কিছুই হয় না। মানে একটা করে একটা এলাকায় একটা করে ক্যাম্প বসছে, হ্যাঁ সেখানে ধরুন আমার এলাকায় 2 লাখ টাকা এসছে, তো সেই টাকাটা কোন ক্ষেত্রে ওটা ব্যয় করা হবে। একদম। এই ব্যাপারটা এসছে। রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ব্যাস এইটুকু করলেই হবে, যথেষ্ট। ও, রাজ্যের আরেকটা দরকার যেটা হচ্ছে তোমার নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, আরেকটা দরকার নারী ও শিশু কল্যাণ, এটা দেখবে আদিবাসী যে যারা আহ, আছে তাদের সেই মন্ত্রী আর কি, ঠিক আছে? ঠিক আছে, এগুলোই আগে রেডি করো, দিই তারপরে পড়া ধরতে হবে পরে, মঙ্গলবার দিন তাহলে ক্লাস, ঠিক আছে? ঠিক আছে ম্যাম।